বন্ধুরা, এই রাজ্যের সবথেকে অপদার্থ এবং ব্যর্থ প্রশাসকের নাম মমতা ব্যানার্জি। এই কথাই কার্যত গতকাল কলকাতা হাইকোর্ট সিলমোহর দিয়ে দিয়েছে। এবং শুধুমাত্র অপদার্থ ব্যর্থ হলেই ব্যাপারটা ক্ষান্ত থাকতো না। এখানে দুষ্কৃতীদের, দুর্বৃত্তদের ধরার বদলে এই প্রশাসন কার্যত তাদেরকে আড়াল করে রাখতে চায়, তাদেরকে তোল্লা দিতে চায় এবং তার অনুপ্রেরণাতেই বাংলায় এই ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটছে। এবং এই জায়গাকে না রোখা গেলে এই সরকারের তত্ত্বাবধানে এই ঘটনা আগামী দিনে আরও বৃহত্তর রূপ নেবে। এমন একটা সেগমেন্ট, এমন একটা ভাবনা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। আর তাই এই মমতা প্রশাসনের উপর বিন্দুমাত্র আস্থা কলকাতা হাইকোর্টের নেই এবং সিবিআইকে তদন্ত দেওয়া হয়েছে। এখন সিবিআইকে তদন্ত দেওয়া হয়েছে এই খবর তো বাসি, মানে বাসি ছেড়ে দিন, পচে সেই খবর থেকে মাছি উঠছে। কিন্তু যেটা মেন খবর, যেটা নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্যাপার। এই রায়টাতে আপনারা লক্ষ্য করেছেন, যে কোনো ক্ষেত্রে কোনো তদন্তকারী সংস্থাকে তদন্তের ভার যদি আদালত তুলে দেয়, সেখানে কিন্তু এরিয়া ডেফিনিশন থাকে, অর্থাৎ কোন বিষয়ে তারা তদন্ত করবে। এখানে খুব স্বাভাবিকভাবেই যে মামলাটি হয়েছিল, সেই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা আদালত বলতেই পারত যে এখনও অবধি যে ধর্ষণ এবং খুনের অভিযোগ উঠছে, সেখানে একজনকেই পাওয়া গেছে বলে কলকাতা পুলিশ জানিয়েছে। সেই ব্যক্তিই কি ধর্ষক এবং খুনি, নাকি তার সঙ্গে অন্য কেউ ছিল, নাকি তাকে স্কেপগোট করা হচ্ছে, আসল খুনি অন্য কেউ, গ্যাংরেপ হয়েছে কিনা, এটা একটা পরিকল্পিত মার্ডার কিনা, এই বিষয়ে সিবিআই তদন্ত করবে, এরকম কোনো কথা বলেছে? শুধু বলেছে আরজিকর কাণ্ডে সিবিআই তদন্ত করবে। অর্থাৎ এক্ষেত্রে কলকাতা হাইকোর্ট একদম কোনো বাউন্ডারি টেনে দেয়নি। এখানে শুধুমাত্র খুনি বা ধর্ষক তাদেরকে বার করাটাই আর বাউন্ডারি লাইন থাকলো না। তার বাইরেও যদি বৃহত্তর কোনো ঘটনা ঘটে থাকে, বৃহত্তর কোনো দুর্নীতি থাকে, বৃহত্তর কোনো ষড়যন্ত্র থাকে এবং অত্যন্ত প্রভাবশালীর কোনো যোগ থাকে, তার সমস্ত সম্ভাবনায়, সমস্ত তদন্তের জায়গায় কিন্তু সিবিআইয়ের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। যেহেতু কোনো বাউন্ডারি ড্র করা হয়নি, এই আরজিকর কাণ্ডে কেঁচো খুঁড়তে খুঁড়তে কি এবার অজগর অ্যানাকোন্ডা বেরোবে? বেরোবে, এই কথা তো শিওর। সেটা সিবিআই কতটা বার করতে পারবে সেটা নিয়ে অন্য প্রশ্ন রয়েছে, কিন্তু যেহেতু কোর্ট মনিটর আশা করা যায়, সেক্ষেত্রে সিবিআই চাইলেও এক্ষেত্রে গাফিলতি দেখাতে পারবে না। কিন্তু এখানে যে অ্যানাকোন্ডা রয়েছে, সেটা এই রাজ্য সরকার, এই পুলিশ প্রশাসন এবং তাদের যে বিভ্রান্তিমূলক তদন্তের নামে খেলা, যে মুখোশ পরে থাকা, যে একটার পর একটা মন্তব্য করা এবং তদন্তের খবর, সোকল্ড খবর বাইরে নিয়ে এসে অনুপ্রাণিত চটিচাটা মিডিয়া দিয়ে সেটাকে বাইরে ছড়িয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, মানুষের দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দেওয়া, এই যে চেষ্টা, সেখান থেকে এটা স্পষ্ট হয়ে গেছে যে এই আরজিকর কাণ্ডের এই ধর্ষণ এবং খুন, ওই অবাগানেই চলে যাওয়ার পিছনে আরও বৃহত্তর রহস্য আছে। এখন সিবিআই তদন্ত করলে কোন কোন বিষয় উঠে আসতে পারে এবং সত্যি এই সরকারের জন্য সেটা কতখানি আছলা বাঁশ, তারই একটা একটা করে পয়েন্ট আমরা খুঁজে দেখার চেষ্টা করছিলাম। এবং বিশ্বাস করবেন না, একটা দুটো নয়, হাফ ডজন পয়েন্ট খুঁজে পাওয়া গেছে যেখানে সিবিআই এর তদন্তের স্কোপ রয়েছে এবং এই সরকার নাকের জলে চোখের জলে হতে পারে। কোন কোন বিষয় অবশ্যই ব্যাখ্যা করব, শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, প্রথমেই যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে খুনি এবং ধর্ষক। এখানে যে প্রাথমিক রিপোর্ট পাওয়া যাচ্ছে, যে পোস্টমর্টেম রিপোর্ট এসছে বা অন্যান্য রিপোর্ট যেগুলো মিডিয়াতে ভাইরাল হয়েছে, সেখান থেকে দেখা যাচ্ছে যেভাবে ওই অভাগিনীকে অত্যাচার করা হয়েছে, যেভাবে তার হাড়গোড় ভেঙে দেওয়া হয়েছে, তাতে দানবিক একটা অত্যাচার চলেছে এবং সেটা একজনের পক্ষে সম্ভব নয়। বেশ কিছু ডাক্তারের সঙ্গে কথা হচ্ছিল যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে, তারা বলছেন যে এখানে অন্তত ৩ থেকে ৪ জনের থাকার একটা বড় রকমের সম্ভাবনা রয়েছে, না হলে এই ধরনের ঘটনা ঘটে না। এবং তারা একটা খুব স্পেসিফিক কথা বলছেন যে রোগা প্যাংলা একটা ছেলেকে, সিভিক ভলেন্টিয়ার হতে পারে, সে এখানে হয়তো জড়িত ছিল, সে হয়তো ধর্ষণ করেছে, সেও অন্যতম একজন ব্যক্তি এই পুরো ঘটনাটার পিছনে, সেটা আমরা বলতে পারছি না। কিন্তু সে যদি একা ওই মেয়েটিকে অ্যাটাক করতে যেত, দুখানা লাথ খেয়ে বেরিয়ে চলে আসতো, তার একার পক্ষে এই দানবীয় অত্যাচার করা সম্ভব নয়। সুতরাং খুনের পর ধর্ষণ না, ধর্ষণের পর খুন, ধর্ষণটাই মোটিভ ছিল, তারপর সেখান থেকে নিজেদের বাঁচাতে খুন করা হয়েছে, নাকি খুনটাই মোটিভ ছিল, সেইটা খুনটা করতে গিয়ে সেই মোটিভটা ঘোরাতে গিয়ে ধর্ষণ করা হয়েছে, এরকম একাধিক পয়েন্ট উঠে আসছে। একজন ছিল না একাধিক ব্যক্তি ছিল? এই সঞ্জয় রায় কি একমাত্র কালপ্রিট, নাকি এই সঞ্জয় রায় অংশ ছিল, নাকি এই সঞ্জয় রায় স্কেপগোট, সে এর মধ্যে ছিলই না, অন্য কেউ ছিল?
সেই সমস্ত কিছু বিষয় কিন্তু রয়েছে। তাহলে সেই যারা অ্যাকচুয়াল এই কাজটি করেছে সেখানে শোনা যাচ্ছে অন্য ধর্মের কোনো ব্যাপার রয়েছে, দুজন হাউস স্টাফ, দুজন ইন্টার্নের কথা শোনা যাচ্ছে। তাহলে কি তাদের তাদের এমন কোনো নাম আছে যেখানে এলে কোনো বড়সড় রাঘব বোয়াল ফেঁসে যাবে? এই রাজ্য যে সরকার চলছে তারা ফেঁসে যাবে? নাকি এই জায়গায় যাদের নামগুলো আসছে সেই নামগুলো সামনে এলে এই রাজ্যে এমন অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হবে যে সামাল দেওয়ার ক্ষমতা এই মমতা প্রশাসনের নয়। সুতরাং খুনি ধর্ষক এটা তো প্রাথমিক জায়গা, সেটা তো অবভিয়াসলি সিবিআই তদন্ত করে দেখবে। কিন্তু তার থেকেও মারাত্মক যে বিষয়টা এখানে উঠে আসছে, যেটা গতকালই একটা প্রতিবেদনে বলেছিলাম, যে একটা কিন্তু মিডিয়া রিপোর্ট উঠে আসছে, এমনকি বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারও এটা নিয়ে ইঙ্গিত দিয়েছেন যে এখানে সেক্স র্যাকেট এবং ড্রাগ র্যাকেটের যোগ রয়েছে। এই অবাগিনী সবটাই জেনে গিয়েছিলেন এবং সেই জায়গা থেকে তিনি সমস্তটা বলে দিয়েছিলেন যে এইটা যদি বন্ধ না হয় আগামী দিনে তিনি বড় স্টেপ নেবেন। তাই তার মুখ চিরতরে বন্ধ করার জন্য এই খুনটা করা হয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, একজন এইরকম ছাত্রী যদি এই ঘটনা জেনে যান তাহলে খুব অবভিয়াস ডিপার্টমেন্টের আরও অনেকে জেনে গেছেন, বা ডিপার্টমেন্টের বাইরের অনেকেও কেউ জেনে গেছেন। তাদেরকে একটা বার্তা দেওয়া যে আমাদের সঙ্গে পাঙ্গা নিতে এলে, এই সেক্স র্যাকেট, এই ড্রাগ র্যাকেট নিয়ে ঘাঁটাঘাঁটি করতে এলে এই রকম করুণ মর্মন্তুদ একটা তোমাদের পরিণতি হবে, সেই বার্তা দেওয়ার জন্য কি এরকম ভয়ঙ্কর কাণ্ড ঘটানো ঘটেছে। এবার যদি সত্যি সেক্স র্যাকেট, ড্রাগ র্যাকেট এখানে চলে, সেটা চারজন মিলে চালাচ্ছে, এটা হতে পারে না। একটা বৃহত্তর পরিসরে সেই জায়গাটা রয়েছে। শুধুমাত্র কি আরজি করের ক্ষেত্রেই সেটা সীমাবদ্ধ, নাকি অন্য মেডিকেল কলেজ, রাজ্যের অন্যান্য কলেজ, অন্যান্য জায়গাতেও এটা ছড়িয়ে পড়েছে? এত বড় র্যাকেট চলছে, পুলিশ এবং প্রশাসনের সেখানে ভূমিকা কি? সরকার কিচ্ছু জানে না, গোয়েন্দা বিভাগ কিচ্ছু জানে না, নাকি তাদের মদতেই চলছে? এইখানে কিন্তু একটা বৃহত্তর ষড়যন্ত্র, বৃহত্তর দুর্নীতির জায়গা খুলে যাওয়া স্কোপ আছে। সুতরাং এইটা যদি মোটিভ হয়ে থাকে, যেটাকে নেহাতি উড়িয়ে দেওয়া যাচ্ছে না, এটা নিয়ে কিন্তু খুব খুব গভীরভাবে আলোচনা চলছে আন্দোলনকারীদের মধ্যে। সুতরাং সেই জায়গায় কিন্তু একটা বড়সড় জায়গা থাকছে তদন্তের স্কোপের ক্ষেত্রে, এবং এবং সেখানে কিন্তু অনেক অনেক বড় নাম বেরিয়ে আসতে পারে। এটা একটা তদন্তের বড় আঙ্গিক হতে পারে। 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে সন্দীপ রহস্য। পুরো জায়গাটাতে যেভাবে এখানকার যে প্রিন্সিপাল ছিল সন্দীপ ঘোষ, হ্যাঁ ছিল, একদম জেনে শুনে বলছি, আপনি করে বলার মতো আর জায়গা নেই এই অভদ্র অসভ্য লোকটাকে। এই লোকটার সঙ্গে রাজ্য সরকারের কি সম্পর্ক, তিনি কি কি জানেন? ওই যে প্লাস্টার কাণ্ড শোনা যাচ্ছে, তার থেকেও কি বড় রহস্য কিছু জানে এই সন্দীপ ঘোষ? সেই জন্য তাকে জামাই আদর করে রেখে দেওয়া হচ্ছে। পুরো ঘটনায় তার ভূমিকা কি? এই তড়িঘড়ি করে পোস্টমর্টেম করে দেওয়া এবং লাশ পুড়িয়ে দেওয়া, এই যে কাণ্ডটা করেছে এটাতে কার মদত ছিল? এই সেক্স র্যাকেট, ড্রাগ র্যাকেটের ব্যাপারে কি জানে সন্দীপ ঘোষ? পুরো জায়গায় দুহাতে তোলাবাজি চালিয়েছে, কোন কোন জায়গায় খেয়েছে, দুর্নীতি করেছে, তার তো বিস্তারিত তথ্য ওই আক্তার আলী বলে ডাক্তারবাবু ভদ্রলোক সমস্তটা বার করে দিয়েছিলেন। তাহলে সেই জায়গায় রাজ্য সরকার তাকে, তার বিরুদ্ধে তদন্ত না করে বা তাকে শাস্তি না দিয়ে তাকে প্রাইজ পোস্টিং কেন দিচ্ছে? রাজ্য সরকারের কোন গুরু রহস্য জানে? এই সন্দীপ ঘোষকে তো সবার আগে অ্যারেস্ট করে ইমিডিয়েটলি এর মুখ থেকে সমস্ত তথ্য বার করার দরকার আছে। এই সন্দীপ ঘোষকে অ্যারেস্ট যদি করা হয়, তাকে যদি চাপ দেওয়া হয়, তাকে যদি সঠিকভাবে জেরা করা হয়, তাহলে কোন কোন রাঘব বোয়ালের নাম বেরোবে, কোন কোন প্রভাবশালীর নাম বেরোবে? ওই সর্বোচ্চ স্তরের যে নামটা শোনা যায় সেইখানের কানেকশানে, সেইখানের আশীর্বাদেই কি সন্দীপ সবটা করতো? সন্দীপ একটা তোলাবাজ, এবং সেই পুরো তোলাবাজির টাকাটা 25-75-এর ভাগ করতো, এই সমস্ত কিছু এখানে চালাতো বলে, সমস্তটা ম্যানেজ করতো, এই ড্রাগ মাফিয়া, সেক্স মাফিয়াদের ম্যানেজার ছিল বলেই কি তাকে প্রাইজ পোস্টিংটা দেওয়া হচ্ছে? অনেক প্রশ্ন উঠছে, সন্দীপ রহস্য থাকছে, থাকবে, এবং এইটা কিন্তু এই তদন্তের একটা বড় জায়গা হতে চলেছে। 4 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে এখানে পুলিশের ভূমিকা। পুলিশ যে তদন্তে এক ছটাক অগ্রগতি করেনি, এটা তো হাইকোর্টই বলে দিয়েছে। তাহলে পুলিশ যে এটা করতে পারেনি, তাহলে কি অকর্মণ্য অপদার্থ পুলিশ কর্তাতে ভরে গেছে কলকাতা পুলিশ? এই রাজ্য পুলিশের উপর আর ভরসা রাখা যায় না, কলকাতা পুলিশের উপর আর ভরসা রাখা যায় না? এদের সবাইকেই তাড়ানোর দরকার আছে, নাকি জেনে শুনে, জেনে বুঝে এরা অপরাধীদের আড়াল করেছে এবং তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে? তদন্তের এটাও একটা আঙ্গিক হবে। যদি সেটা পুলিশ করে থাকে, এই পুলিশ অকর্মণ্য অপদার্থ হলো কি করে? তার সেখানে পুলিশ মন্ত্রীর ভূমিকাটা কি?
বা পুলিশ যদি সত্যিই অকর্মণ্য অপদার্থ না হয়, তারা জেনে শুনে তথ্য লোপাট করে এবং তদন্তের দিকটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে, তদন্তকে ধামা চাপা দিতে চায়, তদন্তের নামে একটা স্কেপগোট খুঁজে আসল অপরাধীদের আড়াল করতে চায়, তাহলে প্রশাসনের, পুলিশের কোন মহলের, কোন অফিসারদের বা কোন মন্ত্রীর অনুপ্রেরণায় এই ঘটনা তারা ঘটিয়েছে, সেই জায়গাটাও কিন্তু তদন্তের আওতায় আসার মতো জায়গা রয়েছে। 5 নম্বর পয়েন্ট, সেটাও কিন্তু খুব একটা কম ইম্পর্টেন্ট নয়, প্রশাসনের যোগ। এই যে সন্দীপ রহস্যে প্রশাসনের ভূমিকা কি? পুলিশকে এই কাণ্ডগুলো করতে বলার পিছনে প্রশাসনের ভূমিকা কি রয়েছে? সেক্স এবং ড্রাগ র্যাকেট চলছে, এর কি গোয়েন্দা রিপোর্ট প্রশাসনের কাছে ছিল না? যদি থেকে থাকে তাহলে কি জেনে শুনে সেটাকে করা হচ্ছে? প্রশাসনের সামগ্রিক ভূমিকাটা কি রয়েছে? কেন এখানে এত দিনের এত দুর্নীতির অভিযোগ চলছে? কেন একটা রেস্ট রুম, মহিলাদের জন্য সুরক্ষিত রুম এখানে করতে পারা যায়নি? এই যে সামগ্রিক জায়গাটা, প্রশাসনের কারা কারা যুক্ত রয়েছে, কোন কোন মন্ত্রী যুক্ত রয়েছে, কোন কোন অফিসার যুক্ত রয়েছে, সমস্ত কিছু কিন্তু তদন্তের আওতায় আসার জায়গা রয়েছে, আসার স্কোপ রয়েছে। এবং 6 নম্বর যে পয়েন্টটা সব থেকে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, সেটা হচ্ছে এই পুরো ঘটনার পিছনে কোনো এক অরণ্যদেবের নাম শোনা যাচ্ছে। এটা নাকি কলকাতার এক বিখ্যাত সাংবাদিক, যিনি এখন ইউটিউবার হয়ে গেছেন, তিনি প্রথম এই নামটি বলেছেন, এবং তিনি সেই নামটা বলার পর এই আন্দোলনকারীদের মুখে মুখে ফিরছে এই অরণ্যদেব নামটি। এখানকার যা কিছু ঘটনা ঘটছে সব কিছু তার অঙ্গুলি হেলনে ঘটে। এবং সবথেকে বড় কথা, তিনি এই প্রশাসনের, তিনি এই পুলিশের, তিনি এই স্বাস্থ্য বিভাগের কোথাও কোথাও তিনি অংশ নন, তাকে সরাসরি অ্যাকাউন্টেবল করা যাবে না। অথচ এখানে একটি পাড়াও নড়ে না, একটি ধূলিকণাও সরে না তার নির্দেশ ছাড়া। কে এখানে বদলি হবে, কোথায় বদলি হবে, কত টাকার বিনিময়ে হবে, কোন ছাত্র পাশ করবে, ফেল করা ছাত্রকে মোবাইল দেখতে পাশ করিয়ে দিতে কত টাকা চার্জ করা হবে, এই সেক্স র্যাকেট, ড্রাগ র্যাকেট কারা হ্যান্ডেল করবে, কোন কোন স্টুডেন্ট এখানে মাতব্বরি করবে, সবটা সবটা সে নিয়ন্ত্রণ করে। এবং সবথেকে বড় কথা, এখানে কিছু কিছু ছাত্র আছে যারা ছাত্র, অথচ তারা এখানে ডাক্তারদের, সুপারদের ঘাড়ে বসে মলত্যাগ করতে পারে, এতখানি নাকি ক্ষমতা তারা ধরে। সেটা তো এমনি এমনি হয়নি, তার আশীর্বাদের হাতটা মাথার উপর আছে বলে কারোর ক্ষমতা নেই এদের টাচ করা। এরা এক একজন সব ডাকাবুকো বড় বড় নেতা হনু হয়ে গেছে। এই সর্বোচ্চ প্রভাবশালীর খোঁজ কি সিবিআই পাবে? এই সমস্ত কিছুটার পিছনে তার তার অঙ্গুলি হেলন আছে, তার আশীর্বাদ আছে, পুরোটা কন্ট্রোল সে করে। এই অরণ্যদেবের নাম সামনে আসছে। এবার এটা যদি আন্দোলনকারীদের মুখে আসে, এটা যদি সাংবাদিকদের কাছে তথ্য পৌঁছে যায়, এইটা তদন্ত করে কি সিবিআই দেখবে? এই জায়গাটা অব্দি কি পৌঁছতে পারবে? এই সমস্ত কিছুর মূলে এখানে এই যে বড় বড় যাদের নাম শোনা যাচ্ছে, যাদের নামগুলো খুনি এবং ধর্ষক হিসেবে উঠে আসছে, তাদেরকে নাকি নির্দেশ এসেছিল যে বড় বাড়াবাড়ি করছে, এগুলো লিক হয়ে যাচ্ছে, তোমরা হ্যান্ডেল করতে পারছো না, ইদার এটাকে হ্যান্ডেল করো, আর না হলে তোমরা সরে যাও, আমি নতুন লোক বসিয়ে দেবো, তারা এই র্যাকেটগুলো ম্যানেজ করে নেবে। এই বার্তা আসার পরই নাকি এই চরম জিনিস হয়েছে, এই কথাও তো কেউ কেউ বলছেন। তাহলে যখন এই কথাগুলো উঠছে, কোথাও না কোথাও তার তো ভিত্তি আছে। সেই জায়গাটা কি তদন্ত করে দেখবে? এবং সেই সর্বোচ্চ প্রভাবশালী যোগটা আছে বলেই সমস্ত লিঙ্ক মুছে দেওয়ার, তদন্তের নামে সমস্ত কিছু ধামাচাপা দেওয়ার এত মরিয়া প্রয়াস কলকাতা পুলিশ এবং প্রশাসন মিলে করেছে। মুখে বড় বড় কথা বলেছে শাসক দলের নেতারা, কিন্তু ভেতরে ভেতরে তদন্তটাকে তছনছ করে দিয়ে তদন্তের নামে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে। সেই প্রশ্নটা কিন্তু উঠেছে। আর এই মিসিং লিঙ্কগুলো কি সিবিআই শেষ পর্যন্ত বার করতে পারবে? সেটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন। সত্যিই যদি আরজিকর কাণ্ডে এই জিনিসগুলো লিঙ্কড আপ হয় এবং সিবিআই সেই রহস্য উন্মোচন করতে পারে, তবেই বোধহয় এই তদন্তের সার্থকতা আছে। আর আদালতও সেটা বুঝছে বলেই সিবিআইয়ের তদন্তের কোনো গতিবিধি, কোনো সীমারেখা ডিফাইন করেনি। তারাও দেখতে চাইছে এখানে আরজিকর কাণ্ডের কেঁচো খুঁড়তে খুঁড়তে কত বড় অজগর, কত বড় অ্যানাকোন্ডা এই সিবিআই বার করতে পারে। রাজ্যবাসীও সেদিকে তাকিয়ে আছে। আপনাদের কি মনে হয় সত্যি আদালত সিবিআইকে ফ্রি হ্যান্ডটা এই জন্যই দিয়েছে যে বৃহত্তর কিছু আছে? আরজিকর কাণ্ডকে রেয়ার কাণ্ড এমনি এমনি বলা হচ্ছে না। যে দানবিক অত্যাচার হয়েছে, দানবিক ঘটনা ঘটেছে, সেটা তো একটা ফ্যাক্টর। বাংলার নারী সুরক্ষায় সেটা একটা বড় প্রশ্ন, কিন্তু তার থেকেও বড় প্রশ্ন এইগুলো তার পিছনে রয়েছে, এবং সেই জিনিস উদ্ধার করতে পারবে হাইকোর্টের তত্ত্বাবধানে সিবিআই।
উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।